শাশুড়িরা যদি ব্লগ বানাইতো তাহলে তারা কিভাবে ভয়েস দিত ওইটাই আপনাদের বলি শুনেন। সকাল 6টায় ঘুম থেকে উঠে দেখলাম আমার বৌমা এখনো উঠেনি। রাগে তো আমার শরীরটা জ্বইলা গেল। তারপর আমি রাগ করতে করতে চইলা গেলাম রান্নাঘরে। রান্নাঘরে গিয়া কাজকর্ম কিছু করলাম না, শুধু শুধু বাসনগুলোরে ধুমধাম করে ফেললাম। এখানে ওখানে আওয়াজ করলাম। তারপরেও দেখি নবাবজাদির ঘুম ভাঙেনি। তারপর হাঁটার নাম করে একটু বাইরে গেলাম। বাইরে গিয়া যার যার সাথে আমার দেখা হইল তাদের সাথে সবাইকে বললাম যে আমার বৌমা এখনও এত বেলা হয়ে গেছে তাও এখনো পর্যন্ত উঠে নাই ঘুম থেকে। তারপর চলে আসলাম বাড়ি। বাড়ি এসে সোজা চলে গেলাম নিজের রুমে। রুমে এসে মনে মনে ভাবলাম একটু ফোন করে সবাইকে জানিয়ে দিই। তারপর প্রথমে ফোন করলাম আমার মেয়েকে। সে ফোনটা ধরলো না। মনে হলো সে সারাদিন অনেক কাজ করে তো তাই হয়তো অনেক টায়ার্ড ছিল, তাই ঘুম থেকে উঠতে পারে নাই। এরপর এক এক করে সবাইকে ফোন দিলাম। মাকে, বোনকে, আত্মীয় স্বজনদের যারা আছে এই সুযোগে জানিয়ে দিলাম যে আমার বৌমা এত বেলা হয়ে গেছে এখনো ঘুম থেকে উঠে নাই। শ্বশুর শাশুড়ির প্রতি তার যে কোনো দায়িত্ব নাই সেটা বলে দিলাম। তারপর আমি আর কি করব, টিভিটা চালিয়ে একটু টিভি দেখতে লাগলাম। এরপরে দেখি নবাবের বিটি ঘুম থেকে উঠল। ঘুম থেকে উঠে এক কাপ চা এনে দিল। চাটা খেয়ে দেখলাম ভালোই হয়েছিল, কিন্তু নবাবের বেটিরকে তো বলা যাবে না ভালো হয়েছে, তাহলে তো বেটির আবার তেল বেড়ে যাবে। এরপর তাকে বললাম কি ব্যাপার, বাপের বাড়ি কোনদিন চা বানাইয়াও খাও নাই মনে হয়, পানিটাও তো ভালো করে ফুটাও নাই। এরপর সে একে একে সব কাজ করে শেষ করে ফেললো। আমি কোনো কাজই করলাম না। আমি শুধু তার পিছে পিছে ঘুরলাম আর কাজের খুঁত ধরলাম। এরপর দুপুরবেলা যখন খেয়ে দিয়ে শুইলাম তখন ছেলে এসে বলতেছে তার শ্বশুরের নাকি শরীর খারাপ। তখন আমিও শরীর খারাপের নাটক শুরু করে বললাম যে আমারও শরীরটা তো ভালো লাগতেছে না, তবুও কোনো সমস্যা নাই, তোমরা যা ঘুরে আসো, আমি একাই থাকতে পারবো। তখন তারপরে দেখলাম যে ছেলে বৌমাকে ঘরে নিয়ে যায় বলতেছে। আবার আমি একটু কান পেতে শুনলাম যে ছেলে কি বলে। তারপরে শুনলাম যে ছেলে বলতেছে যে আমার মার তো শরীর ভালো না, তুমি না হয় আজকে বাপের বাড়ি যাইও না। তারপর এটা শুনে তো আমার খুব খুশি লাগলো যে আমার ছেলে আমার ভালোই শিক্ষা পেয়েছে, আমি যা বলি সেটাই শোনে। তারপরে সেটা